আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা অনার্স প্রথম বর্ষ ডিপার্টমেন্ট অফ ইংলিশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে, তোমাদের সবাইকে আজকের নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি কবিতা পড়বো। এই কবিতা থেকে আমাদের অবশ্যই একটি প্রশ্ন আমাদের পরীক্ষায় অ্যান্সার করতে হবে। এই মনোযোগ, এই মনোভাব নিয়েই তোমরা ক্লাসগুলো দেখবে আশা করছি। আজকের যে কবিতাটি হচ্ছে অটো সাইকি। এটা খুবই চমৎকার একটা কবিতা। এই কবিতাটা গল্পের মতো মনে থাকে, গল্পের মতো এখানে ধারাবাহিকতা রয়েছে, চমৎকার চমৎকার বর্ণনা রয়েছে যেগুলো তোমাদের বিমোহিত করবে। আশা করি তোমরা ধৈর্য ধরে কবিতাটি দেখবে এবং আমাদের লংগুলের যে কবিতার বিশ্লেষণের ধরন, এই ধরন অনুযায়ী তোমরা জানো যে কোনো একটি কবিতা শুরু করার আগে আমরা কবি সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা নিয়ে নিই, তারপর হচ্ছে কবিতার ধরনগুলো সম্পর্কে ধারণা নিয়ে নিই, এরপর হচ্ছে মূল কবিতায় আমরা এন্টার করি। তাহলে এই ধারাবাহিকতার জন্য আমরা যে বিষয়গুলো আগে প্রথমে দেখব সেটা হচ্ছে আমাদের যে আজকের কবি, এই কবি সম্পর্কে আমরা এখন প্রথমে ধারণা নিয়ে নেব এবং কবিতার ধরন, এই দুটো বিষয়ে প্রথম ক্লাসটিতে তোমাদের প্রথম লেকচারে আলোচনা করব। তারপরের লেকচারে আমরা ধারাবাহিকভাবে যে বিষয়গুলো থাকবে সেই বিষয়গুলো আলোচনা করব ছোট ছোট ক্লাসে ভাগ করে। তাহলে আজকের যে কবিতা, এই কবিতার লেখক হচ্ছেন জন কিটস। জন কিটস কিন্তু আমরা জানি উনি একজন রোমান্টিক কবি। এখন রোমান্টিকতা বলতে কিন্তু অনেক ধরনের বিষয় আমাদের মাথায় কাজ করে। এর আগের যে ক্লাসগুলো তোমরা দেখেছো, রোমান্টিক ক্লাসগুলো, রোমান্টিক কবিতার, সেগুলোতে তো অবশ্যই রোমান্টিক ফিচারগুলো তোমরা অলরেডি জেনে গেছো। আমি এখানে অবশ্য ব্যাখ্যা করব। এখন আমরা এখানে লাইফ অ্যান্ড আর্লি ব্যাকগ্রাউন্ড অফ দ্য পয়েম, এখানে কি বিষয়টা, কবিকে যদি আমরা ভালো করে বুঝি তাহলে সাইকি এখানে কেন এই কবিতায় নিয়ে আসা হলো। সাইকি হচ্ছে একজন গডেস। অ্যাকচুয়ালি উনি গডেস ছিলেন না, আমাদের মতো সাধারণ মানুষ, এবং উনি পর্যায়ক্রমে ওনার কিছু কাজের কারণে গডেস হয়ে যান। এই ধারাবাহিকতাগুলো আমরা ধীরে ধীরে জানবো, গল্পটা আমরা জানবো। তাহলে আমরা যদি কবি সম্পর্কে একটু ধারণা নেওয়ার জন্য চেষ্টা করি তাহলে দেখবো জন কিটস ওয়াজ বোর্ন অন অক্টোবর 31st 1795। তাহলে 1795 সালে উনি কিন্তু জন্মগ্রহণ করেন, বহু বছর আগে, ইন লন্ডন, ইংল্যান্ড। ম্যাক্সিমাম কবিদেরই তাই দেখি ইংল্যান্ডের কবি। হি ওয়াজ দ্য এল্ডেস্ট অফ 4 সার্ভাইভিং চিলড্রেন। সার্ভাইভিং কেন বলা হলো? তাহলে যেই চারজন ছিল তাদের মধ্যে একজন তিনি ছিলেন ইন এ মিডল ক্লাস ফ্যামিলি, মধ্যবিত্ত একটি পরিবারের। এখন মধ্যবিত্ত পরিবারের কিভাবে জীবনযাপন হয় সেটা অবশ্যই জানো, যে বাবার উপার্জনের উপরে ম্যাক্সিমাম ক্ষেত্রে নির্ভরশীল এই মধ্যবিত্ত পরিবারগুলো। কিন্তু এই বাবাই যদি কোনো কারণে মারা যায় তাহলে সেই পরিবারে আর কি হতে পারে, এটাও অবশ্যই তোমরা বুঝতে পারো। হিজ ফাদার থমাস কিটস ওয়ার্কড অ্যাজ এ স্টেবল কিপার। স্টেবল কিপার, ঘোড়ার যে আস্তাবল বা ঘোড়া রাখার যে জায়গা, সেই জায়গাটা রক্ষণাবেক্ষণ করতেন। এবং অ্যান্ড হিজ মাদার ফ্রান্সিস জেনিং কিটস ওয়াজ নোন ফর হিজ লাইভলি স্পিরিট। তার প্রাণবন্ত স্বভাবের জন্য কিন্তু উনি বিখ্যাত ছিলেন। আচ্ছা, দেখো ওনার লাইফে যে ট্র্যাজেডিটা ঘটলো, বিয়োগান্ত ঘটনা, স্ট্রাক আর্লি ইন কিটস লাইফ। হিজ ফাদার ডাইড ইন এ রাইডিং অ্যাক্সিডেন্ট। আচ্ছা দেখো, তার বাবা কিন্তু ঘোড়া থেকে পড়ে সে কিন্তু মারা যায়। জন কিটসের বাবা ঘোড়ার যেহেতু রক্ষক ছিলেন, এই ঘোড়ার পিঠে থেকে পড়ে কিন্তু উনি মারা যান। এবং একটা মধ্যবিত্ত পরিবারের বাবার ইনকামের উপর চলা একটি পরিবারে যখন বাবা মারা যায় তখন সন্তানদের উপর এবং পরিবারের উপর কি প্রভাব পড়ে সেটা অবশ্যই আমাদের ধারণার মধ্যে চলে আসছে। এবং এই যে ওনার লাইফটা পুরোটাই আমরা কিন্তু কবিতার মধ্যে একটা রিফ্লেকশন দেখতে পারবো। যদিও এখানে আমরা সরাসরি পাবো না, আমরা এখানে হিডেন কিছু বিষয় বিশ্লেষণে পাবো, ওটা আমি তোমাদের দেখাবো। When John was just 8 years old, his mother passed away from tuberculosis. এই যে দেখো, টিউবারকুলোসিস এই শব্দটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে তার লাইফটাকে তছনছ করে দেওয়ার যে বিষয়টা বা অস্ত্রটা, সেটা হচ্ছে টিউবারকুলোসিস, যক্ষা রোগ। এই যক্ষা রোগ কিন্তু তাদের পুরো পরিবারকে খণ্ড বিখণ্ড করে বিচ্ছিন্ন করে দেয় এবং সবাই মোটামুটি এই রোগেই মারা যায়। তার মা টিউবারকুলোসিসে মারা গেল। তাহলে একটা বিষয়, এখানে টিউবারকুলোসিস যেহেতু সংক্রামক একটা ব্যাধি, তাহলে এই ক্ষেত্রে ওই পরিবারের আরো সদস্য কিন্তু সংক্রমিত হয়ে গিয়েছিল, এটাই স্বাভাবিক। A few years later, these losses left deep mark on him. গভীর একটা ছাপ কিন্তু তার মধ্যে কিন্তু ছিল। এত অল্প বয়সে, দেখো এত অল্প বয়সে যখন তার মা মারা গেল, তার মা মারা গেল কত, 8 বছর বয়স। আচ্ছা, এত অল্প বয়সে মা মারা গেলে এক সন্তানদের উপর, তার বাবা মারা গেছে তার কিছুদিন আগে,
তার মাও যখন মারা গেল, তাহলে তার উপর কি চলে আসতে পারে, এটা আমরা ধারণা করতেই পারি। আচ্ছা, শেপিং হিজ সেন্সিটিভিটি অ্যান্ড ফ্যাসিনেশন উইথ দ্য থিম অফ ডেথ। এই যে বাবা মারা গেল, মা মারা গেল, যক্ষা রোগে তার মা মারা গিয়েছে, এইসবের কারণে তার মৃত্যুর প্রতি সেন্সিটিভিটি বেড়ে যায়। আমরা সাধারণত যারা জীবনযাপন করছি স্বাভাবিকভাবে, মানে আল্লাহ তাআলা যাতে আমাদেরকে সুস্থ রেখেছে, আমরা কিন্তু সারাদিনে মৃত্যুর যে ছায়া, এটা কিন্তু আমাদের মনের মধ্যে খুব বেশি একটা প্রভাব ফেলে না। কিন্তু যদি দেখা যায় যে বাবা মারা গেছে, মা মারা গেছে, ঠিক ওই রোগটা আমাদের পরিবারের কারো হয়ে যেতে পারে, মৃত্যুর একটা ভয় কিন্তু মনের মধ্যে তখন ছাপ ফেলতে শুরু করবে। এটা স্বাভাবিক। আচ্ছা, দেখি এখানে তার মধ্যে কিন্তু বিষয়গুলো চলে আসলো। থিম অফ ডেথ, থিম অফ বিউটি, থিম অফ ট্রান্সিয়েন্স বা ক্ষণস্থায়িতা, দ্যাট লেটার ফিল্ড হিজ পোয়েট্রি। এই তিনটা বিষয় কিন্তু আমরা কবিতার মধ্যে পাবো: মৃত্যুর ছায়া, সৌন্দর্য এবং ট্রানজিয়েন্সনেস, এবং মানে ক্ষণস্থায়িতা, এটা কিন্তু আমরা পাবো। আচ্ছা, অনলি 25 ইয়ার্স, প্যাথেটিক লাইফ, তার লাইফটাকে আমরা একটু দেখি। আমরা কিন্তু কিছু তথ্য এখানে জেনে এসেছি, এই তথ্যগুলো কিন্তু এখানে লাগবে। আমরা কিন্তু কবিকে ভালোভাবে বোঝার জন্য চেষ্টা করছি, যাতে কবিতাটা আমাদের বুঝতে সুবিধা হয়। আশা করি তোমরা মনোযোগ দিয়ে দেখবে। জন কিটস লাইফ ওয়াজ ডিপলি মার্কড বাই ডেথ। জন কিটসের জীবনটা কিন্তু চিহ্নিত হয়েছে তার মৃত্যু দিয়ে, তার মৃত্যু না, তার পরিবারের বিভিন্ন মানুষের প্রিয়জনের মৃত্যু দিয়ে। অফ হিজ ফ্যামিলি মেম্বার হুইচ হ্যাড এ লাস্টিং ইম্প্যাক্ট অন হিজ ইমোশনস, তার অনুভূতির মধ্যে যার দীর্ঘস্থায়ী একটা প্রভাব পড়েছিল, এবং একই সাথে তার কবিতার মধ্যেও প্রভাব পড়েছিল। আমরা জানি আমার মনের পরিস্থিতি নিয়ে কিন্তু আমার চিন্তা ভাবনাগুলো হবে, আর আমার চিন্তারই কিন্তু বহিঃপ্রকাশ হবে হচ্ছে কোনো সাহিত্যিক মিডিয়া, যেমন তো কবিতা, গল্প, উপন্যাস, এগুলো। হিজ ফাদার থমাস কিটস ডাইড, এটা হর্স রাইডিং এ মারা গিয়েছে, তার মা মারা গেল। এবং একই সাথে আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা কিন্তু এখানে আমরা একটু দেখব। কিটস ওয়াজ স্পেশালি ক্লোজ টু হিজ ইয়াঙ্গার ব্রাদার টম। এই যে টম নাম, টম তার ছোট ভাই। আচ্ছা দেখো, ছোট ভাইয়ের সাথে সে খুবই ক্লোজ ছিল এবং তাকে খুব আদর করতো। আমরা যেরকম আমাদের মানে ছোটদের খুব আদর করে থাকি, এটা স্বাভাবিক হয়ে থাকে। এখন এই যে এই ছোট ভাই যখন খুবই ছোট ছিল, তখন তো তার মায়ের সান্নিধ্যেই ছিল, তার মায়ের সাথেই ছিল, মায়ের কোলেই থাকতো, মায়ের তাকে যত্ন করতো। তাই হয়ে থাকে, মায়ের যত্ন করে। তাহলে মা যেহেতু টিউবারকুলোসিসে আক্রান্ত হয়েছিল, ঠিক তার 2 বছর পরে এই রোগটার সিমটম এই টমের মধ্যে দেখা যায়। তখন কিন্তু জন কিটস বুঝে ফেলে যে তার ভাইও খুব দ্রুতই তার কাছ থেকে চলে যাবে, যাকে সে খুবই ভালোবাসে। এবং মা মারা যাওয়ার পরে এই টমকে কিন্তু সে মানে খুবই মানে কাছে রেখে যত্ন করে লালন পালন করে বড় করেছে। মা বা বাবার অভাব যেন সে বুঝতে না পারে, এটুকু কিন্তু সে মানে চেষ্টা করেছে। কিন্তু আনফরচুনেটলি যখন দেখলো যে মানে 1-1.5 বছর 2 বছরের মধ্যে তার ভাইয়ের মধ্যে এই যক্ষা রোগের সিমটম চলে এসেছে, টিউবারকুলোসিসের, তখন কিন্তু সে বুঝতে পারলো যে আমি যেহেতু আমার ভাইকে খুব দ্রুতই হারাবো, আমি আমার ভাইকে যেহেতু যত্ন করেছি, তাকে পাশে রেখেছি, তাকে আমি খুব কাছে নিয়ে মানে থেকেছি, তাহলে এই রোগটা আমার মধ্যেও চলে আসবে। তাহলে এটা কিন্তু তার মধ্যে মানে এই মনোভাবটা চলে আসলো। টম কিন্তু অবশেষে যক্ষা রোগে ভুগে 1818 সালে মারা গেল, তার খুবই মানে কাছের প্রিয় ছোট ভাই। তাহলে অবশ্যই বুঝতেই পারছো তার মনের পরিস্থিতিটা কেমন হবে। ছোটবেলা থেকে সে হারিয়ে আসছে। দিস রিপিটেড ট্র্যাজেডি মেক কিডস familiar with sorrow, death from a young age, shaping his belief that beauty and pain are inseparable. দেখো, সৌন্দর্য এবং যন্ত্রণা এগুলো অবিচ্ছেদ্য অংশ, একে অপরের সাথে খুবই মানে ঘনিষ্ঠভাবে থাকে। The theme of mortality, transience and the search for eternal beauty appear through his poetry. এই কয়টা বিষয় কিন্তু আমরা তার কবিতার মধ্যে পাবো। মর্টালিটি, নশ্বরতা, ক্ষণস্থায়িতা, এই বিষয়গুলো কিন্তু ইটারনাল বিউটি, চিরস্থায়ী সৌন্দর্য, এগুলো কিন্তু আমরা তার কবিতার মধ্যে পাবো। আর এইখানে তো যেহেতু আমরা সাইকি কবিতাটা পড়ছি ফার্স্ট ইয়ারে, পরবর্তী কিন্তু যে এই কবিতাগুলো আমরা অটো নাইটিঙ্গেল মানে এটার মধ্যেও কিন্তু আমরা পাবো। হয় না, আই হ্যাভ ফিয়ার্স দ্যাট আই মে চিজ টু বি, আমি যখন ভয় পাইলাম যে আমিও এটা দ্বারা তাড়িত হতে পারে। আর মানে এটা দ্বারা কোনটা দ্বারা? এটা হচ্ছে যক্ষা বা টিউবারকুলোসিস। লেটার লসেস এন্ড পার্সোনাল ডিক্লাইন, এটা আমরা একটু দেখে নিই। টমকে হারানোর পরে তার যে ভাই, ছোট ভাই জর্জ কিটস, দেখো জর্জ কিটস ইমিগ্রেট, যে তার আরেক ভাই, সে কিন্তু এই যে বুঝতে পারলো যে এই জায়গায় থাকলে তারও একই পরিণত হবে, তার আরেকটা ভাই কিন্তু জর্জ কিটস
টু আমরা কিন্তু এখানে কিন্তু মানে জন কিটস হচ্ছে আমাদের কবি, তার আরেক ভাই কিন্তু টম, সে মারা গেছে। তার আরো এক ভাই ছিল, সেটা হচ্ছে জর্জ কিটস। সে কিন্তু চলে গেল, অন্য একটি দেশে চলে গেল, আমেরিকাতে চলে গেল, লিভিং জন ফিলিং মোর আইসোলেটেড, তখন সে আরো বেশি একাকী হয়ে গেল। হিজ লাস্টিং সার্ভাইভিং সিবলিং ফ্যানি রিমেইন ইন ইংল্যান্ড। এই যে ফ্যানি, তার বোন, সে কিন্তু ইংল্যান্ডে থেকে গেল। আর দে ওয়ার অফেন সেপারেটেড ডিউ টু জনস ইলনেস অ্যান্ড ট্রাভেল। জন কিটস যখন অসুস্থ হয়ে গেল, তখন তার বোন তার কাছে খুব বেশি একটি আসেনি, আর তার ভাই তো চলে গেছে আগেই। তাহলে আমরা পর্যায়ক্রমে যদি একটু বিশ্লেষণ করে দেখি, তার বাবা ঘোড়া থেকে পড়ে মারা গেছে, তার মা টিউবারকুলোসিসে কিছুদিন পরে আক্রান্ত হয়ে মারা যায়, তার খুবই ঘনিষ্ঠ, যাকে খুব আদর করত, ছোট ভাই আচ্ছা টম, এই টম কিন্তু সেই টিউবারকুলোসিস আক্রান্ত হয়েই মারা যায়। এখন যেহেতু টমকে সে কাছাকাছি রেখে সে যত্ন করেছে, এই রোগটা কিন্তু মানে ওই আমাদের কবি জন কিটসেরও মধ্যে চলে আসে। এইসব দেখে তার যে ভাই জর্জ কিটস, সে কিন্তু আমেরিকাতে চলে যায়, এবং তার যে বোন ছিল এই যে ফ্যানি, সে কিন্তু ইংল্যান্ডে থাকে, বাট তার সাথে কখনো দেখা করে না, বা দূর থেকে একটু একটু যোগাযোগ করে। এই যে এইসবের কারণে সে অ্যাবসলিউটলি আইসোলেটেড হয়ে যায়, একাকী হয়ে যায়। এই একাকিত্বের মধ্যে থেকেই সে কিন্তু তার কবিতাগুলো লেখা চালিয়ে যায়। এই কবিতার মধ্যেই মূলত সে ডুবে থাকে, কবিতার মধ্যেই সে সান্ত্বনা খুঁজে পায়, এবং কবিতার মধ্যে এর জন্য কিন্তু মাঝে মাঝে তাকে বলা হয় স্কেপিস্ট, কারণ হচ্ছে কবিতার মধ্যে দিয়ে সে নিজেকে স্কেপ করতে চেয়েছে। আচ্ছা, এটা আমরা পরবর্তীতে আরো পড়বো। বাই 1820 কিটস হিমসেলফ ডেভেলপ টিউবারকুলোসিস। তাহলে 1818 সালে কিন্তু আমরা দেখেছি টম মারা গিয়েছে। ঠিক তার 2 বছর পরে, এটা তো রোগটা ধীরে 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 ফাইট করে শরীরের সাথে এবং মানিয়ে নেয়, তারপর আবার ফাইট করে, তারপর মানিয়ে নেয় শরীর। এইভাবে সিমটমটা ফুললি প্রকাশ করতে একটু সময় নেয়। ঠিক তার 2 বছর পরে কিন্তু জন কিটসের মধ্যে এই রোগটা দেখা দেয়, এবং জন কিটসকে কিন্তু বলা হয় যে আপনি একটু ওয়ার্মার জায়গায়, যেখানে একটু মানে আমাদের দেশের মতো যে জায়গাটা, যেখানে এত বেশি শীত না, গরম এলাকা, এখানে থাকলে এই টিউবারকুলোসিস আক্রমণটা একটু কম হয়। দ্য সেম ডিজিজ দ্যাট হ্যাড কিল্ড মাদার ব্রাদার, হিজ অ্যাওয়ারনেস অফ ডেথ ক্লোজনেস, তার মৃত্যুর যে ভয়, এটা কিন্তু কাছাকাছি চলেছে। গিভ লেটার পোয়েম এ টিউন অফ মেলানকোলিক বিউটি, বিষণ্ণতার সৌন্দর্য কিন্তু এই কবিতার মধ্যে আমরা পাই। অ্যাজ শি ট্রাই টু রিকনসাইল দ্য ট্রানজেন্স অফ লাইফ, জীবনের ক্ষণস্থায়িতা, উইথ দ্য ইটার্নিটি অফ আর্ট অ্যান্ড নেচার, মানে নেচার। আর দেখো, কলা এবং প্রকৃতির মধ্যে চিরন্তন ভাবে সে বেঁচে থাকতে চায়। এই দেখো, আমরা কিন্তু অ্যাবসলিউটলি সে বুঝে ফেলেছে আমার এখন চলে যাওয়ার সময় চলে এসেছে। এর জন্য তার যে ভাবনাটা এই কেন্দ্রিক হবে। এই ভাবনাটার পুরোটাই আমরা একটু বুঝে নিলাম, এটা কবিতার মধ্যে আমরা টোটালটা সাপ পাবো বা বিশ্লেষণের মধ্যে পাবো, সরাসরি না পেলেও আমি বুঝিয়ে দেবো কিভাবে সে এটা তার পুরো লাইফটাকে সে এখানে মানে রিফ্লেক্ট করেছে। আশা করি তোমরা ধীরে ধীরে সেই অংশটা দেখবা। আচ্ছা, এখন আরো একটু ছোট্ট বিষয়ে যদি আমরা একটু দেখে নিই। ফ্যানি ব্রাউন চলে গেল, ফ্যানি ব্রাউন, কিডস মেট ফ্যানি ব্রাউন। ফ্যানি ব্রাউনকে কিন্তু সে খুব পছন্দ করতো এবং তাকে ভালোবাসতো, কিন্তু এটা ছিল একতরফা ভালোবাসা। ফ্যানি ব্রাউন কিন্তু তাকে পছন্দ করতো না। এটা হচ্ছে একটা প্যাথেটিক বিষয়। কেন পছন্দ করতো না? সে দরিদ্র ছিল, একই সাথে তার রোগের কারণে, অসুস্থতার কারণে সে কিন্তু দেখতেও খুব বিষয়টা ভালো ছিল না, শেষ দিকে মানে খুবই রোগ আক্রান্ত হয়ে যায়। এইসব কারণে সে কিন্তু এখানেও একটু কষ্ট পায়। এই সমস্ত কিছু মিলেই সে তার লাইফটা কিন্তু খুবই প্যাথেটিক একটি লাইফ লিড করে। আশা করি আমাদের যে কবির জীবন সম্পর্কে তোমরা বিস্তারিত মানে বুঝতে পেরেছ। এখন এইখানে আমাদের একটা বিষয় বুঝতে হবে, হোয়াট ইজ নেগেটিভ ক্যাপাবিলিটি। এটা একটু ভালো করে তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো, যে হোয়াট ইজ নেগেটিভ ক্যাপাবিলিটি। আমাদের বর্তমান যে প্রশ্নের প্যাটার্নটা হবে, এই প্রশ্নের প্যাটার্নের মধ্যে একটা প্রশ্নই কিন্তু 10 মার্কের হবে, এর মধ্যে 3টি পার্ট থাকতে পারে, একটাও থাকতে পারে। দুইভাবে কিন্তু প্রশ্ন করার মানে এখানে কিন্তু একটা রয়েছে, যিনি প্রশ্ন করবেন। একটা প্রশ্নের মধ্যে এ বি সি থাকবে, এই 3টা প্রশ্নে কিন্তু উত্তর করতে হবে।
এই মিলই হবে 10 নাম্বার। এই যে এই অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন অথবা অতি সংক্ষিপ্ত থাকবে না যদিও, সংক্ষিপ্ত এবং ব্রড এই দুটি প্রশ্ন এরকম হতে পারে, 2 করে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আর বড় একটি প্রশ্ন 6 এরকম হতে পারে। তাহলে হোয়াট ইজ নেগেটিভ ক্যাপাবিলিটি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমাদের অটো সাইকি থেকে বা জন কেটসের থেকে। আমরা একটু দেখে নিই, এটা খুবই সহজ একটা বিষয়, আমি বুঝিয়ে দিব। নেগেটিভ ক্যাপাবিলিটি ইজ ওয়ান অফ দ্য জন কেটস মেইন আইডিয়া অ্যাবাউট পোয়েট্রি। এই যে মানে গুরুত্বপূর্ণ একটি আইডিয়া। হি এক্সপ্লেইন ইট ইন 1817 saying that a great poet can stay calm and creative. একজন মহৎ কবি কি করতে পারে, শান্ত থাকতে পারে এবং সৃষ্টিশীল থাকতে পারে, ইভেন হোয়েন ফেসিং আনসার্টেনলি, মিস্ট্রি অ্যান্ড ডাউট, উইদাউট অলওয়েজ ট্রাইং টু ফাইন্ড ক্লিয়ার অ্যান্সার। And in simple word, it means accepting thing we don't full, দেখো doubtful, যেগুলো নিয়ে আমি নিজে ডাউটফুল রয়েছি, সেগুলো যদি আমি গ্রহণ করি, এটাকে কিন্তু আমরা নেগেটিভ ক্যাপাবিলিটি বলে বুঝবো। এটার বিস্তারিত আমি তোমাদের এখানে রেডি করে দিয়ে দিব, তোমাদের প্রশ্ন বিশ্লেষণের যেখানে অংশ থাকবে সেটা। এখন যে বিষয়টা আমরা দেখার চেষ্টা করব সেই বিষয়টি হচ্ছে রোমান্টিক ফিচারটা কি, রোমান্টিক বিষয়টা কি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ বিষয়টা পরবর্তী লেকচারের মধ্যে রাখবো, আশা করি তোমরা সেই লেকচারটি দেখবে এবং পরবর্তী যে কবিতার প্রশ্ন উত্তরের জন্য আমাদের ধারাবাহিক যে বিষয়গুলো জানতে হবে সেই বিষয়গুলো তোমরা অংশগ্রহণ করবে মনোযোগের সাথে এবং পুরো কবিতাটি দেখে প্রশ্নগুলো পড়ে এইখান থেকে একটি প্রশ্ন উত্তরের জন্য প্রস্তুতি নেবে। ধন্যবাদ সবাইকে এই লেকচারটি দেখার জন্য। পরবর্তী লেকচারে আমন্ত্রণ জানাচ্ছি।